এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে। আপনারা জানেন 2 জন সাংবাদিক সহ 6 জন গুরুতর আহত হয়েছে। ধরছে 2 জন রে, 2 জনই যুবলীগ। মিটিংয়ের আগে নাকি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেছিল। তো এই বোমাকে মারিছে, আমি 99% শিওর এটা আওয়ামী লীগ মারিছে। কেন মারিছে আর কেন আমি নিশ্চিত হইলাম, আর তারাই যে মারিছে সেটা আমি আজকে ব্যাখ্যা করবো। এই বোমার ঘটনা শুনে পটকা তুষার কইছে এটা নাকি নাটক, মানুষজন আহত হয়েছে। সে কয় নাটক কেমন? জাউরার জাউরা দেন, সিল মেরে দেন। এডিটর সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন। এই বোমা মারা ঘটনার 3টা জিনিস ঘটছে। 1, লাইট নিবানো হয়েছে, 2 নাম্বার বোমা মারা হয়েছে, 3 নাম্বার সাংবাদিক আহত হয়েছে। এই 3টা ঘটনা অদ্ভুতভাবে মিলা যায় জিয়ার আমলের দুঃখজনক একটা ঘটনার সাথে। আসেন সেই ভুলে যাওয়া ঘটনা নিয়ে আলাপ করি। বাঙ্গু সুশীলদের ডাবল স্ট্যান্ডার্ডটাও বোঝা যাবে। আসেন দেখি বাংলাদেশের ইতিহাসে প্রায় 50 বছর আগে কি ভয়াবহ একটা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছিল। 1980 সালের 23শে মে বিকাল 4:19 ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বোমা বিস্ফোরণের আগে জনসভায় সাপ ছেড়ে দেওয়া হয়। দেখেন 2টা জিনিস মেলে, আগে কারেন্ট বন্ধ তারপরে বোমা, আগে সাপ ছেড়ে দেওয়া তারপরে বোমা। মিলিছে। আরো একটা জিনিস আছে, সেটাও মিলবে। সেদিন বোমা হামলায় নিহত হয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান আশা সহ 16 জন, আহত হয় অন্তত 2 শতাধিক মানুষ। 16 জন মারা যায়। ওই সময় একটা রাজনৈতিক জনসভায় এতজন মানুষ বোমা হামলায় মারা যায় নাই। এটা নিয়ে প্রত্যক্ষদর্শী এবং মারাত্মকভাবে আহত সাংবাদিক এবং ছড়াকার আবু সালেহ সেই সময় দৈনিক দেশের সিনিয়র রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন একটা স্মৃতি কথা লিখেছিলেন। তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন, তার শরীরে 62টা স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। সেই দিন যে নিহত হয়েছিল সাংবাদিক মোস্তাফিজুর রহমান আশা, উনি ছিলেন দৈনিক বাংলার এক নবীন রিপোর্টার। আহত হয়েছিলেন অনেকে। জহিরুল হক দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার ছিলেন, মশির হোসেন দৈনিক বাংলা, কামরুজ্জামান ফটো সাংবাদিক, আব্দুল খালেক দৈনিক বাংলা, শফিকুল কবির চিফ রিপোর্টার ইত্তেফাক, রশিদ তালুকদারের ছবি তুলতো বিখ্যাত ইত্তেফাকের, জাকারিয়া মিলন ইত্তেফাকের, আব্দুল মান্নান সংগ্রাম, বাঙ্গাল আব্দুল কুদ্দুস সাপ্তাহিক, আকবর মাহবুব সাপ্তাহিক, মুক্তিবাণী সহ অনেকে। মোস্তাফিজুর রহমান আশা ছিলেন নবীন একজন সাংবাদিক, কেউই তাকে চিনত না। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বারান্দায় কাতরাইতে কাতরাইতে প্রাণ হারায়, কোনো চিকিৎসা পায়নি। আবু সালেহকেও মৃত ভেবে লাশের স্তূপের সাথে ফেলে রাখা হয়েছিল। কিন্তু সাংবাদিক মাহবুবুর রহমান এবং ফটো সাংবাদিক রশিদ তালুকদার তার জীবনের ক্ষীণ স্পন্দন টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। দেখেন আর একটা ঘটনা মিলল, সেটা হইতেছে লক্ষ্য সাংবাদিক, যেন ইচ্ছা করে সাংবাদিকদের দিকে মারা হয়েছে। জিয়াউর রহমান নিজে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে যান, বিশেষজ্ঞ ডাক্তার সিএমএইচ থেকে আনান, রক্তের ব্যবস্থা করেন। এরপরেও আহতদের দেখতে হাসপাতালে উনি নিয়মিত যেতেন। এডিটর সাহেব ছবিটা দেখেন, পত্রিকায় ছাপা হয়েছিল যে জিয়াউর রহমান আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবিটা একটু কেটে গেছে, তাও বোঝা যায়। তিনি আবু সালেহকে বলছিলেন যে ওনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই জিয়াউর রহমান দুঃখজনকভাবে শহীদ হন। যাই হোক, তদন্ত কমিটি একটা গঠিত হয়েছিল। বিচারপতি শামসুদ্দিন ছিলেন আহ্বায়ক। রিপোর্ট প্রস্তুত হয়ে গেছিল, কিন্তু জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এটার প্রকাশ হয়নি, বিচার হয়নি। কি ছিল সেই রিপোর্টে কেউ জানে না। এতজন মানুষ মারা গেল, সাংবাদিক সহ, সাংবাদিকরা কেউ হাউকা করলো না। কয়জন ফ্যাসিস্ট দোষের সাংবাদিক জেলে আছে, তাই 111-এর 2 কালীগঞ্জ চিল্লায় একেবারে মারাগারাপ করে দিছে। লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসাবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। জিন্দেগিতে ওই ঘটনা নিয়ে একটা কথা বলছে, বলে নাই। তাহলে কারা আক্রমণ করতে পারে খন্দকার মোস্তাকের জনসভায়? আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট সবসময় চাইছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যেন শক্তিশালী বিরোধী দল না থাকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবো। বাকশাল দেখেন, হাসিনার আমল দেখেন। আর ক্ষমতায় না থাকলে যেন তারা প্রধান বিরোধী দল হিসেবে থাকে। এই খেলা চলে আসতেছে 1972 সাল থেকে। 1975-এর পরে তো আওয়ামী লীগের থাকারই কথা ছিল না। আওয়ামী লীগের একাংশ কাদের সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়া পলায় যা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদের আর্মির সাথে যুদ্ধ করছে, বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করছে, বাংলাদেশের ভেতরে এসে অন্তর্ঘাত করছে। তারা অন্তর্ঘাত করতে এসে পাবলিকের পিঠাও খাইছে। কিন্তু জিয়াউর রহমান 1975 সালের পরে আওয়ামী লীগকে তার নিজের পলিটিক্যাল দুশ্মন হিসেবে বাইসা নিতে বাধ্য হয়েছিলেন। কেমনে জানেন? সংসদ নির্বাচন হইল, তখন বিএনপি অবশ্যই জিততো, কিন্তু বিরোধী দল হইতো খন্দকার মোস্তাকের পার্টি। মুস্তাককে জেলে নেওয়া হয় 1976-এ সার্কিট হাউসে কাপ প্লেট চুরির অভিযোগে। ছাড়া হয় 78 সালের 16 ডিসেম্বর উপলক্ষে। 1979 সালে ইলেকশন হইতেছে, 7 সপ্তাহ পরে উনি ছাড়া পেয়েছেন, তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেই জন্য 1976 সালে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায়, 39টা আসন পায়, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়। খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন।
আওয়ামী লীগের ভোটার বেশিরভাগ উনি পেতেন, আওয়ামী লীগের চেয়ে বেশি সিট পেতেন। উনার ভোটাররা মুসলিম লীগের ভোট দেয়, মুসলিম লীগ 20টা আসন পায়। খন্দকার মোস্তাকের দল যদি দাঁড়ায় যেতে পারতো তাহলে আওয়ামী লীগ আর প্রধান বিরোধী দল হয় না, বেশিরভাগ খন্দকার মোস্তাকের সাথে চলে যেত, জাসদ দ্বিতীয় দল হইতো, সেটা হয় নাই। তাই আওয়ামী লীগ আবার ফিরে আসছে, যেহেতু জিয়াউর রহমান আওয়ামী লীগরেই তার পলিটিক্যাল দুশ্মন বানাইতে চাইছিল, তাই আওয়ামী লীগ ফিরে আসছে। সেই কারণে খন্দকার মোস্তাকের জনসভায় বোমা হামলা, এই ঘটনা বিএনপিকে পরোক্ষ সুবিধা দিতেই পারে। কিন্তু এখনকার অবস্থা কি? এখন কি বিএনপি কোনোভাবে আওয়ামী লীগের স্পেস দিতে পারে? পারবে না। আওয়ামী লীগকে স্পেস দিলে বিএনপির নিজের যে ভোট ব্যাংক গড়ে উঠছে সেটা ধরে রাখতে পারবে না। জামাত ভীতি দেখায় বিএনপি পুরো আওয়ামী লীগের ভোট নিজের বাক্সে নিতে পারবে যদি আওয়ামী লীগ ভোট না করে, আর ভোট করলে ওই ভোট চলে যাবে। অদ্ভুত একটা অবস্থা বিএনপি। ইন্ডিয়াপন্থীরাও ভোট দেয়, অ্যান্টি ইন্ডিয়ানরাও ভোট দেয়, এইভাবে আপদকাল চলে। কিন্তু লং টার্মে কোনো একটা ক্লিয়ার পজিশন নিতে হবে। যাই হোক, ওই আলেপে আর না যাই। মানে 40% মানুষ তো জামাত এনসিপিতে ভোট দিছে, সংখ্যাটা কম না। এরা ঠিক রাজনীতি করতে পারলে বিএনপি মানে জামাত এনসিপি, তাহলে বিএনপির আরো ভোট নিয়ে আসতে পারবে, এরা যদি ঠিক রাজনীতি করতে পারে। এই কাজ করতে পারবে কিনা আল্লাহ মালুম, সংসদে তো তার প্রতিফলন দেখি না। যাই হোক, খন্দকার মোস্তাকের দল নাই, তাই জনসভায় বোমা মাইরা মানুষ মেরে ফেলার কোনো বিচার হয়নি। 16 জন মানুষ মারা গেছে, কোনো বিচার হয় নাই, কেউ এটা নিয়ে কথা বলে না। তারেক রহমানের সরকারের এই বোমা হামলার তদন্ত রিপোর্ট খুঁজে বের করে প্রকাশ করা উচিত, পাবলিক করে দেওয়া উচিত। আর মতিউর রহমান আর মাহফুজ আনামকে বাঙ্গু সুশীল সাংবাদিকদেরকে জবাব দিতে হবে, কেন বোমা হামলায় সাংবাদিক মারা গেল, এইটার জন্য তারা কোনো প্রতিবাদ করলো না, আর বিচার চাইলো না। কেন তারা বিচার চায় না, এটার জবাব দিতে হবে। ওই সাংবাদিক মারা গেছে, আশা তার জীবন না। দিল্লি স্টারে আগুন দেওয়ার পরে পারলে তো কেন্দ্রে দেয় মাহফুজানন্দ প্রভুপাত, এখন বাইসে থাকাই অসম্ভব হয়ে গেছে। সাংবাদিকদের বাইসে থাকা কি 1980 সালে খুব সম্ভব ছিল? এখন প্রশ্ন হইতেছে, কেন আওয়ামী লীগ এনসিপির জনসভায় বোমা মারল? ইন্ডিয়ার হাসিনার ধারণা ছিল বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের স্পেস দিবে, এখন দিতেছে না স্পেস। সেইভাবে হাসিনা আর ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। এরা নানাভাবে দেশে অস্থিরতা তৈরি করতেছে, টাকা পয়সা দিয়ে খুন খারাপই করতেছে। আপনি দেখছেন না, খুন খারাপই বেড়ে গেছে, কোনোভাবে সামাল দেওয়া যাইতেছে না। এগুলো হাসিনা টাকা দিচ্ছে, ইন্ডিয়া টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। হাসিনা পালানোর পরে ডাকাতি করার কন্ট্রাক্ট দিছিল না, মনে আছে না? আর এনসিপি তো আওয়ামী লীগের 1 নম্বর শত্রু, ছোট দল, তাই এনসিপির উপরে হামলা করাটা তার জন্য সুবিধাজনক। হাসিনা আর আওয়ামী লীগের পক্ষে যারা ইনায় বিনায় বয়ায় বানায়, পটকা তুষার, এনাস আলমগীর, পান্না পাঠা সহ যতগুলো সফট আওয়ামী লীগের আছে, এইগুলারে যদি থেরাপি দিতে না পারেন তাইলে এই ঘটনা চলতেই থাকবে। একেবারে রুলারের মতো সোজা হয়ে যাবে। থেরাপি দিবেন, বোমা হামলা বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, বোমা হামলা বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগের তৈরি করা ভাড়াটা সন্ত্রাস এটা বন্ধ হয়ে যাবে, দেশ শান্ত হয়ে যাবে। এরাই দেশকে শান্ত করতে দিতেছে না। আওয়ামী লীগ যেখানে মিছিল করবে, মিছিল দেখলে মারবেন ধাওয়া, একা হইলেও মারবেন ধাওয়া, দেখবেন আশেপাশের লোকজন এসে জড়ো হইতেছে। একটারে দুইটারে ধরতে পারলে একদম ট্যাঙ্গে রেখে থেরাপি দিবেন। একটা নিষিদ্ধ দল, তারা থেরাপি দেওয়া জায়েজ আছে। আমি আশঙ্কা করি এরকম বোমা হামলা আরো হবে, ভয়ঙ্কর রকমের বোমা হামলা হইতে পারে, আরো বড় আক্রমণ হবে। আওয়ামী লীগ এটা করবে, আর এই বোমা হামলা থেকে এনসিপি কি মুক্তি পেতে পারবে? অবশ্যই মুক্তি পেতে পারবে, এটা থামাইল দিতে পারবে। আমি যে স্ট্র্যাটেজি দেবো এটা মেনে চললে এই আক্রমণ আর হবে না। সেই স্ট্র্যাটেজি ফলো করলে কেউ কখনো এনসিপি জনসভায় হামলা চালাতে পারবে না, চিন্তাই করবে না বোমা টোমা মায়ের কি দেমু শিখে দেই শিখে। আমি এনসিপি করলে সাভারে যেদিন বোমা হামলা হইলো ঠিক তার 1 সপ্তাহের মধ্যে সাভারে আওয়ামী লীগের সবচেয়ে যে বড় নেতা আছে তার বাসাবাড়ি ধানমন্ডি 32 নম্বর বানাই দিতাম, আর ওই নেতার মরিচ পটকা ঢুকায় আগুন দিয়ে দিতাম, সারা বাংলাদেশ খবর হয়ে যেত। দ্বিতীয়বার কোনো বোমা হামলা হইতো না। এখন আমার ক্ষুদ্র ভ্রাতারা কইতে পারে, সাভারে তো আওয়ামী লীগের নেতারা সব পালাইছে, তাই কার মরিচ পটকা দিব? যদি এটাই হয় তাহলে আওয়ামী লীগের নেতা আছে ঢাকায় সাবের হোসেন চৌধুরী ধরতাম, ওর মরিচ পটকা ঢুকায় আগুন দিতাম, ঢাকার এমবেসি পাড়ায় হাউকাও লেগে যেত। ওদের কইতাম তাহলে তুমি সিকিউরিটি দাও, নয়তো চুপ থাকো। হাসিনার টাইমে হাউকাও করছিলা, এত গুম আয়নাগর হইলো, খুন হইলো, একবারও তো চিল্লাও নাই। এত ভোট ডাকাতি হইলো, একবার চিল্লাইছো তুমি? মিয়া ফাজলামি র্যাবরেকে ট্রেনিং দিছে, পশ্চিমারাই তো ট্রেনিং দিছে, একটা ঠাসি খেয়ে বসে যেত। সিপিবি নেতা ছিলেন জসিম মন্ডল, আমার জ্যাঠাদের সাথে রাজনীতি করতেন, রাজশাহীতে আসলে আমার কাছে থাকতেন মেডিকেল কলেজে। উনি যুবক বয়সে খুবই মারদাঙ্গা রাজনৈতিক কর্মী ছিলেন, উনি গল্প করছিলেন। আমি মনে হয় একবার বলছি, স্মৃতি থেকে কইতেছি একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু এসেন্স হিসেবে ঠিক থাকবে। একবার এক দারোগা এক কমিউনিস্টে ধরছে, জসিম মন্ডল একাই গেছে থানায় গিয়ে দারোগারে কইছে, দারোগা সাহেব আপনি তো জানেন আমি কমিউনিস্ট, আমাদের কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো কিছুর জন্য বাইসা থাকার কোনো তাড়না নাই, একমাত্র বিপ্লব ছাড়া। আমাদের পরিবার বিপ্লবের রাস্তায় আমাদেরকে কোরবানি দিয়ে দিচ্ছে, আমি আজ মারা গেলে ওদের জীবন থামে যাবে না, ওরা জানে মারা যেতে পারে, লিল্লাই দিয়ে দিচ্ছে আমারে। আপনার জীবনের মায়া আছে, আপনার পরিবার আছে, সম্পদ আছে, এবং আপনি সেটা রক্ষা করতে চান, আপনার রক্ষা করার জিনিস আছে, আপনার বাইসে থাকার তাড়না আছে। একের দিব কলে, আমি না পারলেও আমার কমরেড এসে দিবে, সে না পারলে আরেকজন এসে দিবে, কিন্তু তোমার দেওয়া হবে।
আমার কমরেডরা সাইরা দেন, সাথে সাথে সাইরা দিছে। আপনি সিস্টেমের ভিতরে ঢুকে গেলে আপনারা ম্যানেজ করতে পারবে, সিস্টেমের বাইরে বাস করলে কেউ আপনারা ম্যানেজ করতে পারবে না। হাসিনার বিরুদ্ধে প্রবাসেই সবচেয়ে বেশি কাজ হয়েছে। কেন? কারণ হাসিনা আমাদের ধরতে পারতো না, পরিবারকে ঝামেলা করার চেষ্টা করছে, সুবিধা করতে পারে নাই। এক কনসারের বন্ডে ধরেই তার খবর হয়ে গেছে। সিস্টেমটা যদি বদলাইতে চান, সিস্টেমের পাঠ হইয়েন না, নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করেন। আপনার গায়ে হাত দেওয়ার আগে যেন আপনার শত্রু 10 বার ভাবে। ইরানে বোমা মারতে ট্রাম্প যেমন 10 বার ভাবে, ঠিক সেইভাবে এটাই জুলাইয়ের রক্ষা কবচ। মনে রাখেন, আপনার 24-এ তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, রাস্তায় তো জীবন দিয়ে চলে যাওয়ার কথা ছিল, সে শহীদ হইতে তো গেছিলেন আপনারা। সেই শহীদ মৃত্যু ছাড়া বিপ্লবীদের কোনো কিন্তু অস্ত্র নাই। তাই শহীদ হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আপনার রাজনৈতিক কৌশল ঠিক করেন। কেউ আপনারা হারানো তো দূর কি বাদ, আক্রমণ করার সাহস পাইবে না। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।